কাল থেকে বন্ধ সরকারি বেসরকারি অফিস, চলবে না যন্ত্রচালিত যান, লকডাউন কার্যকরে মাঠে থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, যেটা যেটা দরকার ইনশাআল্লাহ সবাই থাকবে। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হয় যে উনি কী কারণে বের হয়েছে, তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের জন্য পাঠাবো। একদিনে প্রায় ৯,০০০ নতুন শনাক্তের রেকর্ড, থেমে নেই রাজধানীতে আসা যাওয়া, গণপরিবহন সংকটে দিনভর ভোগান্তি। কাল থেকে ফাইজারের টিকা দেয়া হবে প্রবাসীদের, কয়েকদিনের মধ্যে আসছে মডার্নার ভ্যাকসিন। বিশ্বজুড়ে ন্যায্য বন্টনের ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। সংসদে পাশ হল 2021-22 অর্থ বছরের বাজেট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্য খাত নিয়ে অধিবেশনে উত্তাপ। আজকে কি এটা প্রমাণ করতে হবে জাতির কাছে যে আজকে উনি অসুস্থ নয়, আজকে তিনি কি ভয়াবহ অবস্থায় রয়েছেন। 401-এর যেই দরখাস্ত ছিল, দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ। এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। দেমরায় নোংরা পরিবেশে ভেজাল নুডলস উৎপাদন, মামলার পাশাপাশি জব্দ করা পণ্য পুড়িয়ে ফেলল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। চট্টগ্রামের 16 শহরে সিএনজি অটোরিকশা খালে পড়ে চালক সহ এক নারীর মৃত্যু, প্রাণে বেঁচে গেছেন 3 যাত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, সুযোগ থাকলেও আলোচনা না করে গণমাধ্যমে সুজনের অভিযোগ কাম্য নয় বললেন আকরাম খান। নভেম্বরে শ্রীলঙ্কা সফর করবে এ দল। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন দর্শক। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। বিস্তারিত খবরে যাচ্ছি। করোনা সংক্রমণ রোধে আগামীকাল ভোর 6টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন, চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। স্বাস্থ্যমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন, না হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তবে পোশাক কারখানা খোলা রাখা নিয়ে তারা বলেছেন, সবকিছু শাটডাউন করা যাবে না। করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী ছড়াচ্ছে আশঙ্কাজনকভাবে। এ অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এ সময় জরুরি সেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে যন্ত্রচালিত ছাড়া কোনো যানবাহন চলবে না। বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচলও। শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার পাশাপাশি নিষেধাজ্ঞা থাকবে জনসমাবেশ ও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও। লকডাউনে যেমন গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, অফিস আদালত সরকারি বেসরকারি বন্ধ থাকবে। সরকারের পক্ষ থেকে এ ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে সংক্রমণটার চেনটা ভাঙতে পারি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে, তবে বয়োবৃদ্ধ ও অসুস্থদের মসজিদে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকছে পোশাকসহ শিল্প কারখানা। নিষেধাজ্ঞার বাইরে থাকছে পণ্য পরিবহনকারী গাড়িসহ সব ধরনের বন্দরের কার্যক্রম। চলবে আন্তর্জাতিক ফ্লাইট। খোলা জায়গায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসবে কাঁচা বাজার। খাবারের দোকান থেকে পার্সেল নেওয়া যাবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে এত নিষেধাজ্ঞার মাঝেও শিল্প কারখানা যৌক্তিক কারণেই খোলা থাকছে বলে জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে আমাদের কাজ করতে হয়, সুতরাং সব ভ্যারিয়েবলগুলো চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে। আদারওয়াইজ সব কিছু একসাথে শাটডাউন করা ডিফিকাল্ট। গার্মেন্টস যেহেতু খোলা থাকবে, সেই জন্য একটা নির্দেশনা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের জন্য যাতে গাড়ির ব্যবস্থা করে। লকডাউনে অতি জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না ঘরের বাইরে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী। আমরা খুব স্ট্রিক্ট ভিউতে যাবো ইনশাল্লাহ। অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো জনসাধারণের কোঅপারেশন। সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে। বিধিনিষেধ এবং চলাফেরার যে বিষয়ে যে নিয়ন্ত্রণ, এটির কোনো বিকল্প নাই। তো আমরা চাই যে অবশ্যই ঈদের আগে আমরা একটা স্বস্তিকর অবস্থা তৈরি করতে পারবো। সবাইকে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মানার আহ্বান জানিয়ে মন্ত্রীরা প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। লকডাউনে অযথা বের হলেই জেল জরিমানার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে তিনি জানান, জরুরি সেবার বাইরে চলবে না কোনো ব্যক্তিগত গাড়ি। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হয় যে উনি কী কারণে বের হয়েছে, তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনে ঝামেলায় পড়তে হবে। দণ্ডবিধির 269 ধারা আমরা প্রয়োগ করব, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের জন্য পাঠাবো। এটি কখনো আমরা করি নাই, এবার আমরা এই অবস্থান পর্যন্ত যাব। দেশে করোনায় একদিনে রেকর্ড সংক্রমণ হয়েছে। নতুন করে 8,822 জনের দেহে মিলেছে কোভিডের উপস্থিতি। প্রাণ হারিয়েছেন আরও 115 জন। নমুনা পরীক্ষা হয়েছে 35,105টি। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 25.13%। মোট প্রাণহানি দাঁড়িয়েছে 14,503 জনে। এ পর্যন্ত শনাক্ত রোগী 9,13,258 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,550 জন। মোট সুস্থ 8,16,250 জন। মৃত 115 জনের মধ্যে পুরুষ 72 জন আর নারী 43 জন। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় 30 জন। এছাড়া ঢাকায় 17, রাজশাহীতে 23, চট্টগ্রামে 23, রংপুরে 11, ময়মনসিংহে 6, বরিশালে 2 আর সিলেটে 3 জন মারা গেছেন। কঠোর লকডাউন শুরুর আগের দিনও অনেকে ঢাকা ছাড়ছেন। তাদের চাপে ঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রতিটি ফেরি ছেড়েছে কানায় কানায় পূর্ণ হয়ে। যানবাহনের জন্য চরম ভোগান্তি হয়েছে রাজধানীবাসীর। এ নিয়ে ক্ষোভ আছে নিম্ন আয়ের মানুষের। লকডাউনে ঘরে খাবার পৌঁছে দেওয়ারও দাবি তুলেছেন কেউ কেউ। অফিস খোলা রেখে পরিবহন বন্ধে আগের দুদিনের মতোই ভোগান্তি রাজধানী জুড়ে। সড়কে নেমে বিপত্তিতে পড়েন শত শত মানুষ। এ দলে নিম্ন আয়ের লোকজনই বেশি, যাদের ঘরে খাবারের সংকট, কাজে যেতে পকেটে নেই অতিরিক্ত টাকা। রাস্তাঘাটে খুবই কষ্ট গরিবদের, মানে 10 টাকার ভাড়া 50 টাকা। আমার দাওয়াত ভাড়া আমার আছে 50 টাকা, এই জায়গায় ভাড়া লাগতেছে আমার 150 টাকার উপরে। 10,000 টাকা যদি বেতনই পায়, যদি এতে গাড়ি ভাড়া দিয়ে এত টাকা দিয়ে যায়, তাহলে ভাই আমরা কিভাবে চলবো? তো সব অফিস বন্ধ দেওয়ার ক্ষেত্রে আমাদের অফিস বন্ধ দিতেছে না। যদি একদিন অ্যাবসেন্ট করি চাকরিও চলে যাইতে পারে, প্লাস বেতন কাটবে। হ্যাঁ, কাম নাই কাজ নাই, ঘর ভাড়া 5,000 টাকা, বাড়িওয়ালা চাইলে না বসলাম আপনার না। আমরা দিনমজুর যারা খাটতে তারা কিভাবে চলবো, কিভাবে খানার ব্যবস্থা করব? মৌসুমি ফল বিক্রেতা সেলিম খান আম নিয়ে পড়েছেন বিপাকে। পচনশীল পণ্য নিয়ে ক্ষোভের শেষ নেই তার। কালকের থেকে যদি এই অবস্থা হয়, এই মাল ফালাই দিতে হবে। আর এখন আমাকে অবস্থা হেবি খারাপ, মৃত্যুর কাছে চলে গেছি আমরা। যদি বাঁচাতে হয় তাহলে আমাদের ঘরে ঘরে খাবার পৌঁছায় দিক, তারপর আমাদের দোকানপাট বন্ধ করে দিক, আমাদের কোনো সমস্যা নেই। বড় বড় প্রতিষ্ঠানকে, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিকে লোন দিচ্ছে বা সহযোগিতা করছে, সাধারণ জনগণের তো সরকার সহযোগিতা করছে না। সরকারের নীতি নির্ধারকদের সমন্বয়হীনতার কারণে আজকে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো ভোগান্তির শিকার। কঠোর লকডাউনের খবরে যারা রাজধানী ছাড়ছেন তাদের দুর্ভোগ আরও বেশি। আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে উভয় সংকটে তারা। বাড়িতে চলে যাইতেব, কাজ কাম বন্ধ, দূরের রাস্তা যাওয়া দাও না, কি করবো, কষ্ট হইলেও যাইতেব। ঘর ভাড়া দিতে পারি নাই, খাওয়া দাওয়া কষ্ট, চলে যাচ্ছি। তাও প্রতিবন্ধী মানুষ, এখন কি করব? গেল কয়েকদিনের তুলনায় চাপ বেড়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে। বাস বন্ধ থাকলেও ছোট যানবাহনে ভেঙে ভেঙে ঘাটে পৌঁছে যাত্রীরা। গুনতে হয় কয়েক গুণ বেশি ভাড়া। কালকে লকডাউন, টাকা ব্যবসা বাণিজ্য করতে এখন সব বন্ধ। টাকা এখন কি করবো, এই জন্য দেশে যেতেছি। আগে তো গাড়ি ভাড়া ছিল যাত্রাবাড়ি থেকে 75 টাকা বাসে, আর এখন আসলাম 300 টাকা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দেশের উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ আরও বেড়েছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। আগে থেকেই রাজশাহী আর খুলনা বিভাগের হাসপাতালগুলোতে চাপ ছিল করোনা রোগীর। গেল কয়েকদিন হলো রংপুর, চট্টগ্রাম সহ অন্য বিভাগেও সংক্রমণ, মৃত্যু দুটোই বেড়েছে। এরই প্রভাব পড়েছে হাসপাতালগুলোতে। অতিরিক্ত রোগী ভর্তির কারণে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। তাদের অনেককেই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আওতায় আনা যাচ্ছে না। 25 লাখ করে 2 ও 3 জুলাই মডার্না ও কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের 50 লাখ টিকা আসবে দেশে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। চীনা টিকার 20 লাখ ডোজের প্রথম চালানো আসবে 1 সপ্তাহের মধ্যে। আর আগামীকাল থেকে প্রবাসীদের দেয়া হবে ফাইজার টিকা। সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকাদান কর্মসূচিও শুরু হচ্ছে কালই।
সংসদ ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান ৩-৪ দিনের মধ্যেই মডার্নার ২৫ লাখ টিকা পাবে বাংলাদেশ। এক সপ্তাহের মধ্যেই চীনের ২০ লাখ ডোজ টিকার প্রথম চালান আসছে দেশে। আগস্ট নাগাদ মিলবে অ্যাস্ট্রাজেনেকার টিকাও। ২ এবং ৩ তারিখে মডার্নার যে টিকা বাংলাদেশে আসবে ২৫ লক্ষ, এটা মোটামুটি কনফার্ম। আর চীনের যেটা সিনোফার্মের টিকাও এই সপ্তাহেই চলে আসবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রবাসীদের বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা দেওয়া হবে। ঢাকার ৭টি হাসপাতালে চলবে এই কার্যক্রম। প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা ফাইজারের টিকা দিব আগামীকাল থেকে। যে লিস্টটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকে টিকা দিব। প্রবাসী কল্যাণ মন্ত্রীও জানিয়েছেন প্রবাসী কর্মীদের টিকা সংকট সমাধানের কথা। সবসময় তো ক্রাইসিস সিচুয়েশনে তো সমস্যাগুলি তো মাটির তলা থেকে বেরিয়ে আসে, আর অ্যাজ সুন এজ দে কাম আপ আমরা ওটার ব্যবস্থা করে নিই কেমনে ঠিক করব। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তার সমস্যা হবে না। অ্যাজ ইট ইজ ইনজেকশনের ভ্যাকসিনের তো ব্যবস্থা হয়ে গেছে। এদিকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, টিকা পাওয়া নিয়ে সংকট কেটে গেছে। দেশের 12.5 কোটি মানুষের জন্য টিকা কেনার অর্থ বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করি। তো সুখের বিষয় যে আমাদের এখন মোটামুটি একটা লাইন ধরেছে। 2-3 তারিখে 2টো ফ্লাইট আসবে এই কবেক্সে, 2.5 মিলিয়ন। এটা ওয়াশিংটনতে রওনা দিয়ে দিয়েছে। সো এইগুলো সব এখন লাইন দেবে। সুতরাং এই ব্যাপারে আগামীতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 1 জুলাই থেকে সারা দেশে চীনের সিনোফার্মার টিকা দেওয়া শুরু হবে। 1 জুলাই 2021 থেকে সারা দেশব্যাপী আমাদের সাইনোফার্ম ভ্যাকসিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অগ্রাধিকার হিসাবে যারা আছেন তাদের জন্য এই মুহূর্তে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। দেশের প্রাপ্তবয়স্ক সব মানুষ পর্যায়ক্রমিক টিকা পাবেন বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ টিকা সংকটে নতুন আলোচনার জন্ম দিয়েছে বুস্টার ডোজ বিতর্ক। বিজ্ঞানীরা বলছেন, ধনী রাষ্ট্রগুলোতে বুস্টার ডোজ দেয়া শুরু হলে বাংলাদেশের মতো দেশগুলোর টিকা পাওয়া আরও কঠিন হবে। যদিও টিকার কার্যকারিতার মেয়াদ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। মাহফুজ মিশুর রিপোর্ট। 2020 সালের মার্চে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে যুক্তরাষ্ট্র। তার পরপরই শুরু হয় টিকাদান কর্মসূচি। সেই হিসেবে কারো কারো টিকা নেওয়ার বছর পার হয়েছে, অন্যদেরটাও হওয়ার পথে। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে যারা, বিশেষ করে বয়স্ক মানুষ, তাদের প্রতি বছরই বুস্টার ডোজ লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন তথ্য ফাঁস হয়েছে গণমাধ্যমে। সেখানে বলা হয়, সাধারণ মানুষেরও 2 বছরে একবার লাগবে বুস্টার ডোজ। বুস্টার প্রায় অনেক ভ্যাকসিনের লাগে। কলেরা ভ্যাকসিনের তো লাগে 5 বছর পর বলি দিতে, বা 2 বছর পর দিতে বলি। টাইফয়েড ভ্যাকসিনের একটা ট্রায়াল আমরা শেষ করলাম, সেটাকে আমরা ফলো করছি যে এই ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে করার পর বুস্টার কতদিন পর দিতে হবে। তো এটা নতুন কিছু না, কিন্তু আমি এখন বলবো যে বুস্টার নিয়ে এখনো কোনো স্থির করা হয় নাই যে কি পদ্ধতি করা হবে। একটি দেশের 70% মানুষকে টিকা না দিলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন। বাংলাদেশে এখন পর্যন্ত টিকা এসেছে 1 কোটি ডোজের মতো। সেই হিসেবে টিকা পেয়েছে মাত্র 50 লাখের মতো মানুষ। আরও 12 কোটি মানুষের জন্য দরকার প্রায় 24 কোটি ডোজ টিকা। হাতে গোনা কয়েকটি বড় দেশ ছাড়া অন্যদের অবস্থাও একই রকম। আমরা কিন্তু খুবই প্রতিবাদ করছি যে আমরা চাই না যে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় এখন ওই ডেভেলপড ওয়ার্ল্ডে। তাহলে আমাদের টিকা তো কমেই যাচ্ছে। বুস্টারের কথা আসলে আমাদের ভয় আর একটু বেশি হয়ে যাচ্ছে যে আমরা আমাদের টিকাটা কখন পাবো। আমরা যেখানে টিকাই পাচ্ছি না, আমাদের 1%, 2% মানুষের টিকা পেয়েছে, যেখানে 50% বা 80%, 90% পিপল ডেভেলপড ওয়ার্ল্ডে পেয়ে গেছে টিকা। সেখানে আবার যদি বুস্টার দেওয়া হয় তাহলে আমাদের টিকা যাবে কই? ভ্যাকসিনের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে গঠন করা হয়েছিল বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। বড় দেশগুলোর কারণে সেই উদ্যোগ এখন পর্যন্ত তেমন কাজে আসেনি। আমরা মনে করেছিলাম খুব সুন্দরভাবে ইকুইটেবল হবে এই ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশনটা, সেটা হয় নাই। এখন বুস্টার হলে আরো বেশি ইনইকুইটেবল হয়ে যাবে। এ পর্যন্ত প্রায় 250 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে সারা বিশ্বে, যার প্রায় পুরোটাই ধনী দেশগুলোতে। আগামী 1 বছরে তৈরি হবে 1200 কোটি ডোজ। সেই টিকার ন্যায্য বণ্টন
নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কোনো চমক ছাড়াই পাশ হলো আগামী অর্থবছরের বাজেট। সর্বসম্মতিক্রমে অনুমোদন পায় 6,03,681 কোটি টাকার প্রস্তাব। তবে বাজেট পাশের দিনে সংসদ উত্তপ্ত হয় আইন শৃঙ্খলা এবং স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে। উঠে আসে খালেদা জিয়ার বাইরে গিয়ে চিকিৎসা করানোর ইস্যুটিও। প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আগের দিন অর্থবিল পাশ হওয়ার পরই আভাস ছিল নতুন অর্থবছরের বাজেটও সংসদে পাশ হবে কোনো পরিবর্তন ছাড়াই। হয়েছেও তাই। আজ অর্থবছরের শেষ দিন ছিল মূলত আনুষ্ঠানিকতা। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2021 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। শুরুতেই মঞ্জুরি দাবির আলোচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্যরা। রুমিন ফারহানা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। গুম নির্যাতনে মৃত্যুর কথা বলছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। গুম, হেফাজতে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায়, বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানুষের নিয়মিত বিরতিতে নির্যাতিত হবার ঘটনা প্রত্যেকটি এক একটি মানবতা বিরোধী অপরাধ। একটি রাষ্ট্রের ভেঙে পড়া চিত্রকে স্পষ্ট করে। দেশে যদি ন্যূনতম আইনের শাসন, বিচার বা সুশাসন থাকে, তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি যদি ন্যূনতম কমিটমেন্ট থাকে, তাহলে নিয়মিত বিরতিতে এইসব ঘটনা ঘটতে পারে না। বারংবার নানা আন্তর্জাতিক এবং জাতীয় মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে তাদের উদ্বেগ জানাচ্ছে। স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপিরা। স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সেবা নিশ্চিত করতে দ্রুত জনবল নিয়োগের তাগিদ দেন তারা। উনি বরাদ্দ চেয়েছেন, উনি চলমান বরাদ্দেরই তো টাকা শেষ করতে পারেন নাই। করতে পারলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 37টি জেলায় এখনো আইসিইউ স্থাপন বাকি, সেটি করতে পারতেন। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া আইনের আওতায় বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন, কিন্তু তিনি সেই সুযোগ পাচ্ছেন না। উনি কি অসুস্থ নয়? আজকে কি এটা প্রমাণ করতে হবে জাতির কাছে যে আজকে উনি অসুস্থ নয়? আজকে তিনি কি ভয়াবহ অবস্থায় রয়েছেন। ওনার বয়স 77-78 বছর বয়স। আজকে মাননীয় স্পিকার, আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত আবেদন 401 ধারা অনুযায়ী বিবেচনায় নেওয়া হয়েছে। এই আবেদন আর নতুন করে বিবেচনার কোনো সুযোগ নেই। ওনারা তো এই কথাটা বলে ওনাকে মুক্ত করে এনেছেন, তারপরে আবার এখন বলছেন আবার বিদেশ যেতে হবে, আবার দরখাস্ত। এটা কিরকম কথা? ওই দরখাস্ত তো শেষ। ওই দরখাস্তের উপরে তো আর কেউ কিছু করতে পারবে না। 401-এর যেই দরখাস্ত ছিল, দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ অ্যান্ড দ্যাট হ্যাজ বিন রিজলভড, দ্যাট দ্য ডিসিশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। সংসদে মোট 59টি মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ হয়। এর মধ্যে 33টি ছাঁটাই প্রস্তাব বাতিল করা হয়। স্বাস্থ্য ও বিচার বিভাগ ছাড়াও আলোচনা হয় শিক্ষা নিয়ে। প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। উচ্চমাত্রার সংক্রমণ সীমান্ত জেলাগুলো থেকে রাজধানীমুখী হয়েছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এক সপ্তাহের বিধিনিষেধ মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। রাজশাহী বিভাগের অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেখানে গতকালও মৃত্যুর হার এবং সংক্রমণ সবার উপরে। এমন বাস্তবতা, আমাদের নিজেদের পরিবারের সুরক্ষার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি। রাজধানীর ডেমরায় ভেজাল নুডলস কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যটি নকল প্যাকেট ও নোংরা পরিবেশে বাজারজাত করা হচ্ছিল। অনিয়মের দায়ে কারখানার সব পণ্য জব্দ ও পুড়িয়ে ফেলা হয়। নেই বিএসটিআইয়ের অনুমোদন, প্যাকেট ও ব্র্যান্ডিং পুরোটাই নকল, তাই পোড়ানো হয় 10,000 প্যাকেট নুডলস। ডেমরার ডগাইরে ভেজাল নুডলস কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জুয়েল ফুড প্রোডাক্টস নাম দিয়ে প্রায় 11 বছর ধরে নুডলস তৈরি করে আসছিলেন ফরহাদ আহমেদ জুয়েল। কোকোলা ব্র্যান্ডের রং, স্লোগান ও লোগো ব্যবহার করে কোকোলো নাম দিয়ে বাজারজাত করছিলেন। আমাদের আসল কোকোলা নুডলসের নকল নুডলস, ফেক নুডলস পাওয়া যাচ্ছে, যেটা কিনে ভোক্তা সাধারণ প্রতারিত হচ্ছে। খুব সুকৌশলে আমাদের যে স্লোগান, আমাদের যে মটো, সেটি তারা ব্যবহার করছে, দ্য বেস্ট নেম ইন ফুড প্রোডাক্টস, সেটা তারা নকল করছে। কারখানার ভেতর অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস তৈরি, সংরক্ষণ ও প্যাকেটজাত করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
লুডু ছাড়া বানায় আমরা প্যাকেট করি, আমরা প্যাকেট কইরা সিলিং করে। স্যার গন্ধটা খুব খারাপ লাগে, প্রচুর গন্ধ হয়, তো কষ্টে তারপর আমরা কাজ করি, কি করব। অনিয়মের দায়ে মালামাল জব্দের আদেশ দেন ম্যাজিস্ট্রেট। এখানে এসে মালিককে আমরা পাইনি, কিন্তু এখানে দেখলাম যে খুব অস্বাস্থ্যকর পরিবেশে এই নুডলসগুলো তৈরি হচ্ছে। তাদের কোনো ট্রেডমার্ক যে আমাদের নিবন্ধন সেটাও নেই, সুতরাং তারা সুস্পষ্টভাবে এটা প্রমাণিত যে তারা ওটা নকল করছে এবং এই প্রোডাক্টগুলো সবই নকল। জব্দকৃত ভেজাল নুডলস পোড়ানোর পাশাপাশি নিয়মিত মামলাও করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সিএনজি অটোরিকশা উল্টে খালে পড়ে প্রাণ গেছে চালক ও এক নারীর। অপর 3 যাত্রীকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। এদিকে আজ দিনভর ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন মানুষ। নগরীর মেয়রগলি এলাকার টিএনটি কলোনির বাইলেন সড়ক দিয়ে যাওয়ার সময় চালক ও যাত্রীসহ এভাবেই পার্শ্ববর্তী চশমা খালে পড়ে যায় সিএনজি চালিত এই অটোরিকশাটি। মুষলধারে বৃষ্টির কারণে খালটি ছিল পানিতে টইটম্বুর, তার উপরে ছিল প্রচণ্ড স্রোত। এ অবস্থায় অটোরিকশাটি ডুবে কয়েক গজ দূরে চলে যায়। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করলেও আটকা পড়েন খাতিজা বেগম নামে 65 বছর বয়সী এক নারী এবং অটোরিকশা চালক সুলতান। পরে অটোরিকশাটি টেনে তুলে এই 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাস্তা ভাঙ্গা ছিল, ভাঙ্গার মধ্যে বাড়ি খাইয়ে সাথে উল্টে, কারণ উল্টে আমি হাত ধরছিলাম, এটা কি কন্ট্রোল করতে হয় না, ফোরের মতন কি পানির মধ্যে ঢুকে গেছে, পানির মধ্যে ঢুকে কি আর দেখা যাচ্ছে না। এটা 3 জনের টানি বার করছে অন্য লোকে, কিন্তু এদেরকে আর পারে নাই, পানির স্রোতে গাড়ি সহ নিয়ে মেয়রগলি ব্রিজে আটকিয়েছে। স্থানীয়দের অভিযোগ, 2 পাশের রিটার্নিং ওয়াল না থাকায় বৃষ্টি কিংবা জলাবদ্ধতার সময় মৃত্যুকূপে পরিণত হয় এই চশমা খাল। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ওইদিকে একটা রিটার্নিং ওয়াল করার জন্য, যে ওয়ালটা করলে রাস্তাটা মজবুত থাকবে, গাড়িটা স্বাভাবিকভাবে প্রক্রিয়া চলবে। কিন্তু এখন ওইটা না থাকার কারণে ঠিক পানি উঠছে, মাটি সরে গেছে, রাস্তাটা ডাউন হয়ে সিএনজিটা পড়ে গেল। আমাদের রোডটা যেটা ওটা বেশি দিন হয় না, রোডটা করছে কিন্তু ওইটা ওই হেলে গেছে। এদিকে সকালে কয়েক ঘন্টার ভারী বর্ষণে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর অনেক নিচু এলাকা। দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। প্রতিনিয়ত একইভাবে ভোগান্তি হচ্ছে প্রতি বছরই। এই যে বৃষ্টি, এই আজকে সারাদিন বৃষ্টি থাকলে এখানে সবসময় পানি থাকে। কত মানুষ মনে করেন ড্রেনের মধ্যে পড়তেছে, নালার অবস্থা খুব খারাপ, এরকমভাবেই মনে করেন আমাকে চলাফেরা করতে হচ্ছে। তবে একটি খালের মুখে দেয়া বাঁধ অপসারণ করায় এবার পানি দ্রুত নেমেছে বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর গুলশানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে যুবলীগ। বিকেলে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় গুলশান থানা শাখায় 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি মাইনুল হোসেন নিখিল বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সর্বস্তরের নেতাকর্মীরা একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ কার্যক্রম শুরু করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবলীগের সেক্রেটারি ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল সহ নেতাকর্মীরা। পরে একটি চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন করেন যুবলীগ সেক্রেটারি। আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। ইতিমধ্যেই এই 15 দিনের মাথায় এসেই আমরা লক্ষ্য করেছি আমাদের সারা বাংলাদেশে যুবলীগের উদ্যোগে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে পৌরসভা, পৌরসভা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন সহকারে প্রায় আমরা 2.5 থেকে 3 লক্ষ বৃক্ষ ইতিমধ্যে রোপণ করতে সক্ষম হয়েছি। আন্তজেলা ডাকাত দলের 6 জন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। 2003 সাল হতে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে আসছে তারা। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা আছে। একই সংবাদ সম্মেলনে নিষিদ্ধ পপি বীজ আটকের মামলার আসামি অখিল চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তারের কথা জানানো হয়। সরিষা বীজ আমদানির আড়ালে পপি বীজ দেশে আনার অভিযোগ তার বিরুদ্ধে। তীব্র দাবদাহে পুড়ছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকাগুলো। মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে 49.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে কানাডীয় আবহাওয়া অধিদপ্তর।
গেল 3 দিনে দেশটিতে হিটস্ট্রোক এবং গরম সংশ্লিষ্ট রোগে ভুগে মারা গেছেন কমপক্ষে 230 জন, যাদের বেশিরভাগই প্রবীণ নাগরিক ও কারাবন্দী। গেল সপ্তাহ থেকেই প্রচণ্ড তাপদাহে নাভিশ্বাস উঠছে ভ্যানকুভার, বার্নাবি আর সারে এলাকার বাসিন্দাদের। ইতিহাসে এতটা গরম কখনোই অনুভূত হয়নি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে, যা মঙ্গলবার ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এলাকাগুলোয় মারা যাচ্ছেন অনেকে, যাদের বেশিরভাগই প্রবীণ নাগরিক। কারাগারে বন্দীদেরও প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। মৃত্যুর মূল কারণ পানি শূন্যতা, ফুড পয়জনিং। নজিরবিহীন গরম অনুভূত হচ্ছে রাজ্যটিতে। প্রতিদিনই তাপমাত্রা ঘটছে নিত্য নতুন রেকর্ড। সীমান্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে দাবানল। এটা শুধু কানাডার সমস্যা তা নয়, বরং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সেটি ছড়িয়ে পড়ছে নানা দেশে। হিটস্ট্রোক থেকে রক্ষায় কুলিং সেন্টার, সুইমিং পুলগুলো খুলে দিয়েছি আমরা। আবহাওয়াবিদরা বলছেন বৈশ্বিক উষ্ণতার ফলাফলই ভোগ করছে শীতলতম এলাকাগুলো। অচিরেই যা ছড়িয়ে পড়বে নিত্য নতুন দেশে। এমন তাপদাহ আগে দেখেনি যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম এবং কানাডার পশ্চিমাঞ্চল। গেল 5-6 দিন ধরে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের ওপর, যা বৈশ্বিক উষ্ণতার ফলাফল। শুধু উত্তর গোলার্ধেই সীমাবদ্ধ থাকবে না এ উষ্ণ পরিবেশ, বরং আরব উপসাগর, ইউরোপের পূর্বাঞ্চল, ইরান ও ভারতীয় উপমহাদেশও দেখবে অসহনীয় গ্রীষ্মকাল। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে 1940 সালের পর সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে ওয়াশিংটন, পোর্টল্যান্ড, সিয়াটলে। মঙ্গলবারও শহরগুলোয় 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল তাপমাত্রা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জিম্বাবুয়ে পৌঁছে প্রথম দফা করোনা টেস্টে নেগেটিভ এসেছেন জাতীয় দলের সকল ক্রিকেটার। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30টায় অনুশীলন শুরু করবে দল। এরই মধ্যে বাংলাদেশ দলের সাথে আজ যোগ দিয়েছেন সাকিব আল হাসান। হারারে থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। বাংলাদেশ দলের আপডেট জানাতে চাই। বাংলাদেশ দল জিম্বাবুয়েতে পৌঁছেছে, আপনারা এটা সবাই জানেন। তবে যাত্রাপথে বাংলাদেশের আসাটা কিন্তু মোটেও সুখকর ছিল না। বিশেষ করে জোহানেসবার্গ থেকে হারারে আসার যে রুটটা ছিল, প্রায় 22 ঘন্টার লম্বা জার্নি ছিল। এখানে ফ্লাইট ভালো ছিল না এবং আসার পরে লাগেজ বিভ্রাটে পড়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অধিকাংশ ক্রিকেটারই লাগেজ পাননি, কোনো না কোনো লাগেজ কারো খোয়া গিয়েছিল। সেটি অবশ্য আজকে পাওয়া গেছে এবং সেই নিয়ে কিন্তু বিমানবন্দরে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তামিম, মুমিনুল, মুশফিকদেরকে। তো সেটা একটা ক্রিকেটারের খুবই আনহ্যাপি ছিল। তবে সুখের খবর হলো যেটা, বাংলাদেশ দলের ক্রিকেটারদের যে কোভিড টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে তারা সবাই কিন্তু কোভিড নেগেটিভ এসেছেন। অর্থাৎ বাংলাদেশ দল আগামীকালকে থেকে অনুশীলন শুরু করতে পারবে একদম ফুল টিম নিয়ে বা পুরো স্কোয়াড নিয়ে। আরেকটি বিষয়, সাকিব আল হাসান আজকে এসে পৌঁছেছেন, তিনিও স্যাম্পল দিয়েছেন। সাকিব আল হাসানের রিপোর্ট নেগেটিভ আসলে তিনিও কিন্তু দলের সাথে অনুশীলন শুরু করতে পারবেন। তার অনুশীলন শুরুর পথে আর কোনো বাধা থাকবে না। বাংলাদেশ সময় কালকে অনুশীলন শুরু করবে সন্ধ্যার দিকে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের সময় 1:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় আরও 4 ঘন্টা অ্যাড করতে হবে। সেই সময় বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে। বাংলাদেশ দলের অনুশীলনের খবর সহ ট্যুরের যাবতীয় তথ্য, বাংলাদেশ দলের আপডেট সব কিছুই জানানোর চেষ্টা করব আপনাদেরকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের ভূমিকা নিয়ে খালেদ মাহমুদের অভিযোগের জবাব দিয়েছেন আকরাম খান। বললেন, আলোচনার সুযোগ থাকলেও সেটি না করে গণমাধ্যমে অভিযোগ কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দেওয়া শর্তে বিসিবির সম্মতির বিষয়টিও নিশ্চিত করেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশনের সেটাও আমি এখনও শিওর না, নামে আছি। বাট আমাকে কোনো মিটিং অ্যাটেন্ড করা হয় না বা কোনো সময় ডাকাও হয় না। ইমেল মাঝে সাঝে, আমি তো মাঝে 2 বছর ইমেলই পাইনি, এখন কিছু কিছু পাই। তাও প্লেয়ারদের হয়তো বা আকরাম ভাইয়ের সাথে ওইভাবে দেখাও হয় না। বিকজ আকরাম ভাই তো ধরেন বোর্ডে যে কখন আসতেছেন, সবসময় যে আসেন তা না। আমি তো অ্যাটলিস্ট মাঠে থাকি, মাঠের লোক, মাঠে থাকি, বোর্ডে যাই, কত দেখা হয়, কত হয়। তো হয়তো বা এরকম হয়। আকরাম ভাই বিজিও থাকেন, ওনার বিজনেস আছেন, ওনার অনেক ব্যস্ততা থাকেন, বাট তারপর উনি সময় দেন, চেষ্টা করেন। ক্রিকেট অপারেশনসের কাজে কর্মে নিজের, সেই সাথে কমিটি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে এভাবেই গণমাধ্যমে কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট মাঠের এক সময়কার সতীর্থ এবং বর্তমানের 2 বোর্ড পরিচালকের এমন মুখোমুখি অবস্থান নানা প্রশ্নের জন্ম দিয়েছে ক্রিকেট পাড়ায়। এবার তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ক্রিকেট অপসের চেয়ারম্যান আকরাম খান। বোর্ডে যদি কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা বোর্ড প্রেসিডেন্টে কিন্তু উনি আমাদের মিটিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকে অপরচুনিটি দেন কথা বলার, সেখানে কিন্তু আমরা কিন্তু বলতে পারি। বাট আপনি মনে করেন যে আপনার মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা হতো, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না।
বিসিবি প্রেসিডেন্টের শ্যাডো টিমের কনসেপ্টের পর এবার হঠাৎ করেই এ দল নিয়ে বেশ সিরিয়াস ক্রিকেট অপারেশনস। চেয়ারম্যান জানালেন আগামী নভেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ এ দল। সাথে মনে করিয়ে দিলেন কোভিড বিরতির আগে নিয়মিতই ম্যাচ খেলছিল বাংলাদেশ এ। গত 4-5 মাস থেকে আমরা অনেক ট্রাই করছিলাম যে শ্রীলঙ্কায় আমাদের এই টিমের একটা ট্যুর করার জন্য। তো আপনার রিসেন্টলি ওরা কনফার্ম করেছে, নভেম্বরে ওরা আমাদেরকে ডেট দিয়েছে। যদি আমাদের কোনো ব্যস্ততা না থাকে নভেম্বরে, তো আমরা ইনশাল্লাহ নভেম্বরে শ্রীলঙ্কায় কিন্তু আমরা এই টিমের একটা ট্যুর করতে চাচ্ছি। সবচেয়ে বড় ভুল ধারণা আপনারা যে বললেন যে এই টিমের কোনো অ্যাক্টিভিটিস নাই। আমাদের লাস্ট সিরিজ যেটা হয়েছিল 2019-এ, আমরা কিন্তু আপনার শ্রীলঙ্কা গিয়েছিলাম অক্টোবরে। আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, যার সবকিছুই বিসিবি মেনে নিয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপস চেয়ারম্যান। আমরা কাজ করছি এবং আল্লাহর মতে এখন পর্যন্ত সব কিছু কনফার্ম আছে এবং ওরা যেগুলোই চাচ্ছে আমাদের থেকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং এভরিথিং ইজ ডান, অলমোস্ট 90 থেকে 95% হয়ে গেছে। সো ইনশাল্লাহ আমরা ধরে নিতে পারি ফিউচারে যদি কোনো কিছু খারাপ না হয়, আল্লাহর রহমতে ওরা সবাই আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 থেকে 8 আগস্ট এই 7 দিনের মধ্যে মিরপুরে হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের 5টি টি20। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। যাবার আগে মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।